হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2024 সালে সদ্য মুক্তি পাওয়া টার্কিশ হরর সিচ্চিন মুভির পার্ট 7-এর ভয়ঙ্কর কাহিনীটি। মুভির কাহিনী সত্য ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে, এমনটাই উল্লেখ আছে। আমি পূর্বেই বলেছি, সিচ্চিন সিরিজের প্রতিটা কাহিনী বিশ্বজুড়ে এক আতঙ্ক ছড়ানো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত হরর মুভি। মুভির 6টা পার্ট আমি পূর্বেই এক্সপ্লেন করেছি। যদি আপনারা এখনও সিচ্চিনের 6টা পার্টের ভিডিও না দেখে থাকেন, তাহলে এটাই বলবো, এই ভিডিও দেখার পূর্বে আই বাটনে দেওয়া লিঙ্কে কিংবা কমিউনিটি পোস্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিন। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে বলা হয়, ক্যালেন্ডারে যে মাসে পূর্ণিমা থাকে না সেই মাসকে ব্ল্যাক মুন বলে। এটি শুধুমাত্র ফেব্রুয়ারিতে ঘটে এবং প্রতি 19 বছরে একবার হয়। শেষ ব্ল্যাক মুন ছিল 2018 সালের ফেব্রুয়ারিতে। পরবর্তী পূর্ণিমাবিহীন মাস বা ব্ল্যাক মুন 2037 সালে হবে। এই সময়ে ব্ল্যাক মুনকে কেন্দ্র করে কালা জাদুকর বা ওঝারা একটা ভয়ঙ্কর রিচুয়াল করে থাকে, যাকে জুলমত রিচুয়াল বলে। জুলমত কথার অর্থ হলো অন্ধকার। এই কাহিনী জুলমত রিচুয়ালকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যা 2018 সালে ব্ল্যাক মুন রাতে ঘটেছিল। জুলমতের আচার অনুষ্ঠান খুবই বিপজ্জনক। বিজ্ঞ ও পণ্ডিত মানুষেরাও এর নাম উল্লেখ করতে চায় না। পূর্ণিমাবিহীন মাসকে নতুন চাঁদের রাত কিংবা জুলমতের রাতও বলা হয়ে থাকে। এবারে মুভির দৃশ্যে দেখা যায়, এই কথাগুলো বলছিল হীরা নামের একজন কালা জাদুকর মিরাল নামের একজন মহিলাকে। মিরাল এসেছিল হীরার কাছে সাহায্য চাইতে। সব কথা শুনে মিরাল বলে, আমি জুলমত রিচুয়াল করতে চাই। তখন হীরা তাকে সাবধান করে দিয়ে বলে, জুলমত অন্ধকারের সবচেয়ে নিষ্ঠুরতম অধ্যায়, কারণ এই রিচুয়ালের অভিশাপ থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন। উত্তরে মিরাল বলে, প্রতিশোধ নিতে আমি সব কিছু করতে রাজি আছি। যারা আমার ছেলে ও স্বামীকে মেরেছে, আমি তাদের মৃত্যু দেখতে চাই। তা না হলে আমি জাহান্নুমের আগুনে পুড়ব। হীরা মিরালকে থামিয়ে দিয়ে বলে, বলির উদ্দেশ্যে আপনাকে একটা বাচ্চা খুঁজে আনতে হবে। যে বাচ্চার বলি দিয়ে আমরা জুলমতের রাতে রিচুয়াল পালন করব, আর আপনার ইচ্ছা পূরণের পরের রাতে সেই বলির উদ্দেশ্যে সংকল্প করা বাচ্চাটিকে জীবন্ত কবর দিতে হবে। এবারে বলুন, আপনি কি সেই মহাপাপ কবুল করবেন? মিরাল কবুল করে বলে, আমার আর কোনো উপায় নেই। এরপর মিরাল প্রতিশোধ স্প্রিয়া চরিতার্থ করতে একটি বাচ্চা ছেলেকে খুঁজে বার করে ও তাকে ভুলিয়ে ভালিয়ে সঙ্গে করে নিয়ে যায়। পরদিন ছিল 2018 সালের 16 ফেব্রুয়ারি, শুক্রবার। জুলমতের রাত শুরু হয়ে যায়। জুলমতের নিষ্ঠুরতম রিচুয়াল। বলির উদ্দেশ্যে আনা বাচ্চাটিকে হাত পা বেঁধে রাখা হয়েছিল একটা শক্ত কাঠের সঙ্গে। বাচ্চাটির নাম ছিল মেহমত। হীরা রিচুয়াল চলাকালীন সময় চিৎকার করে বলতে থাকে, চাঁদকে অন্ধকার করো, জুলমত শুরু করো। মিরাল, হীরা ও মেহমত ছাড়াও ওখানে আরও কিছু মহিলা উপস্থিত ছিল, যাদের মুখ কালো মুখোশে ঢাকা ছিল। ঘরের মেঝেতে একটা বড় আয়নার মাঝে অনেকটা রক্ত রাখা হয়েছিল। হীরা দুর্বোধ্য ভাষায় এক নাগারে মন্ত্র পড়ে চলেছে। অপরদিকে তখন সেই বাড়ির বাইরে বন্দুক হাতে এক বয়স্ক লোক এসে উপস্থিত হয়, যে ওই পরিবারের সকল সদস্যদেরকে একে একে গুলি করে মারতে থাকে। ঠিক সেই মুহূর্তে এদিকে হীরা তার মন্ত্র পড়তে পড়তে হঠাৎ নিজের হাত সেই রক্তে ডুবিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রক্তের সঙ্গে মেহমত কেঁপে ওঠে ও ভয়ঙ্কর আচরণ করতে থাকে। অপরদিকে সেই সময় ওই বয়স্ক লোকটি এবারে নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হয়। এদিকে তখন মেহমতকে দেখে বোঝা যাচ্ছিল সে জিন দ্বারা আক্রান্ত হয়ে গেছে। পর মুহূর্তেই সে জ্ঞান হারায়। যা দেখে হীরা মিরালকে বলে, জুলমত কাজ করেছে, এখন শুধু একটি জিনিস বাকি আছে। কাল রাত পর্যন্ত অপেক্ষা করে ছেলেটিকে তুমি জীবন্ত কবর দেবে। এই কাজ তুমি একাই করবে। ছেলেটির রক্তে এখন জিন মিশে গেছে। যদি তুমি এখন এই কাজটা সম্পন্ন না করো,
তাহলে তুমি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। তুমি এতদিন যে কষ্ট পেয়েছ তার চেয়েও বেশি কষ্ট পাবে। মনে রেখো, মেহমতের শরীরে এখন জিন রয়েছে। এরপর হীরা মিরালের হাতে জুলমতের একটা অভিশপ্ত তাবিজ ও বস্তা তুলে দেয়, যে তাবিজ 7টি পশুর হাড় দিয়ে তৈরি করা হয়েছিল, যা দেখতে ছোট্ট একটা কঙ্কালের মতন ছিল। তাবিজটা দিয়ে হীরা বলে, যখন তুমি মেহমতকে জীবন্ত কবর দেবে তখন এই তাবিজটাও সেই কবরের মধ্যে রাখতে হবে। আসলে এই তাবিজটি জুলমতের শিলমোহর। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা ওরানকে দেখতে পাই, যে তখন কাজের ফাঁকে খোলা জানালার বাইরে চেয়ে ব্ল্যাকমুন দেখছিল। পর মুহূর্তে সে জিনের কণ্ঠস্বর শুনতে পায়। তখনই সে বই পড়ে জানতে পারে সেই দিনই হলো জুলমতের রাত। তখন নিজের মনেই বলতে থাকে, কে সহ্য করবে এই অন্ধকারের নিষ্ঠুরতাকে? এই অবস্থা থেকে কি পরিত্রাণ আছে? এরপরেই সিন শিফট হয় 2018 সালের 21শে মার্চ বুধবারে। মিরাল তখন আরজু নামে এক ভদ্রমহিলার বাড়িতে কাজের লোক হিসাবে কাজ করার জন্য কথা বলতে গিয়েছিল। ওই পরিবারের সদস্য সংখ্যা ছিল 5 জন। আরজুর স্বামী কেমাল, উনি ডাক্তার হওয়া সত্ত্বেও ভাগ্যের বিড়ম্বনায় সেই কাজ ছেড়ে দিয়েছিলেন। আর আরজু ছিল একজন হাউসওয়াইফ। আরজুর বৃদ্ধা শাশুড়ির নাম হলো লালে। গত 2 বছর আগে উনার আলঝেইমার রোগ ধরা পড়ে। বর্তমানে আরজু তার শাশুড়ির তেমন কোনো যত্ন নিতে পারছেন না, তাই উনাকে দেখাশোনা করার জন্য মিরালকে কাজে নিযুক্ত করতে চায়। এরপর আসি আরজুর 2টি মেয়ের প্রসঙ্গে। বড় মেয়েটির নাম সেরাফ, যে এখানে চলে আসার পর থেকে পুরনো বন্ধুদের সঙ্গ হারিয়ে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিল। আর ছোট মেয়ের নাম রুয়া, একটা খারাপ রোগের অসুস্থতা থেকে সবেমাত্র সে বেঁচে ফিরেছে, তাই আরজু চায় মিরাল যেন তার বিশেষ যত্ন নেয়। তখনই সেখানে রুয়া চলে আসে। মিরাল রুয়াকে প্রথম দেখাতেই একটি চকলেট দিয়ে তার সঙ্গে পরিচয় পর্ব সারে। এরপর রুয়া তার দাদির সঙ্গে কথা বলতে তার রুমে চলে যায়। আমরা তখন লালেকে দেখি, যে একই কথা বারংবার বলে চলেছিল, অন্য কেউ এটা করেছে, অন্য কেউ এটা করেছে। রুয়া প্রশ্ন করে, দাদি কেমন আছো? উত্তরে লালে বলে, তোমার বাবা আমাকে বলেছে সে খুব আফসোস করে, কিন্তু সে কিছুই বলতে পারে না। সে ভয় পেয়েছে। অন্য কেউ তোমাকে বানিয়েছে, অন্য কেউ তোমাকে বানিয়েছে। চলে যাও এখান থেকে। এই কথা শুনে রুয়া সেখান থেকে চলে যায়। এরপর রাতে যখন মিরাল লালেকে খাবার খাওয়াতে যায়, তখন উনি মিরালের সম্পর্কে জানতে চায়। ও ছেলে কখন খাবে সেই সম্পর্কে কথা বলার জন্য উনি চেয়ার ছেড়ে উঠতে যায়। তখনই মিরাল লালেকে আটকায়, কিন্তু লালে মিরালকে ধাক্কা দিয়ে বসিয়ে দেয়। আর একই কথা বলতে থাকে যে সময় মতন সব কিছু করা উচিত, তবেই ভালো। যদি তা না হয় তাহলে তার ফলাফল ভয়ঙ্কর হয়। এই কথা বলতে বলতে সে ঘরের দেওয়ালে ঝুলে থাকা একটা অদ্ভুত চিত্রের সামনে পৌঁছে তা মনোযোগ সহকারে দেখতে থাকে। আসলে দেখতে গেলে জিনেরা লালের মাধ্যমে মিরালকে সব কিছু মনে করিয়ে দিচ্ছিল। অল্পক্ষণ পরেই সে আবারও মিরালের দিকে এগোতে থাকে, যা দেখে মিরাল প্রচণ্ড ভয় পেয়ে যায়। লালে বলে, দোতলার ঘরে আমার নাতনি আছে, যদি আপনার সঙ্গে তার দেখা হয় তাহলে তাকে আমার ঘরে আসতে বারণ করবেন। সে অন্য কারোর হয়ে গেল। সে আমার নাতনি নয়। আমার ছেলে কেমাল তাকে অন্য একজনে পরিণত করেছে। মিরাল লালের মুখে অদ্ভুত কথা শুনে তাকে শান্ত করানোর জন্য বলে, আপনি বিশ্রাম নিন, আমি তাকে বলবো। তখনই লালে ক্ষেপে গিয়ে মিরালকে ঘর থেকে চলে যেতে বলে। মিরাল চলে গেলে লালে একটা আয়নার সামনে দাঁড়িয়ে বলে, কেমাল তাকে হত্যা করেছে। সে জানে না সে কি করেছে, কিন্তু সে কাকে হত্যা করেছে তা লালে মনে করতে পারে না, কারণ তার ভুলে যাওয়া রোগ ছিল। অপরদিকে তখন রুয়া নিজের বিছানায় শুয়েছিল, আর সেরাপ টেবিলে বসে বলছিল, তুমি খুবই ভাগ্যবান। তুমি যে কোনো অবস্থাতেই তোমার জীবনে খুশি থাকতে পারো। তুমি কোথায় আছো তাতে তোমার কিছু যায় আসে না, কোনো কিছুই তোমাকে অসুখী করে না। তুমি সব সময় একই। আমি যদি তোমার মতন হতে পারতাম ভালো হতো। এই কথাগুলো দরজার বাইরে দাঁড়িয়ে তাদের মা আরজু শুনে নেয়। তারপর উনি এই বিষয়ে কথা বলার জন্য চলে যান স্বামী কেমালের কাছে। আসলে তারা দুজনেই সেরাপকে নিয়ে চিন্তিত ছিল। আরজু বলে, সেরাপ এখনও এই জায়গাটাকে মানিয়ে নিতে পারছে না। উত্তরে কেমাল বলে, আমরা কিছুদিন হলো এখানে এসে পৌঁছেছি। একসময় সেরাপ তার নতুন বন্ধুদেরকে খুঁজে পাবে। বিশ্বাস করো, সব কিছু ঠিক হয়ে যাবে।
আমিও এই এলাকায় একটা বড় হাসপাতালে চাকরির সন্ধান করছি। সেই কথা শুনে আরজু রেগে বলে, তুমি যদি ডাক্তারের চাকরি করবে তাহলে কেন আগের চাকরিটা ছেড়ে দিলে? কেমাল এবারে রেগে গিয়ে বলে, আমাকে বোঝার চেষ্টা করো, আমার কিছুটা সময় ছুটির দরকার। কেমালকে দেখে এটা আন্দাজ করা যাচ্ছিল যে সে তার পরিবারের কাছে কিছু একটা লুকিয়েছে। এরপর আমরা সেই রাতেই মিরালকে দেখতে পাই যে নিজের ঘরের একটা ড্রয়ারের মধ্যে জুলমতের সিলটাকে রেখে দেয়। তারপর নিজের ব্যাগ থেকে তার ছেলে ও স্বামীর ছবি বের করে দেখতে থাকে ও কষ্টে কান্নায় ভেঙে পড়ে, যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আর তাদের দুজনকে সেই ব্যক্তিই মেরেছিল যাকে আমরা কাহিনী শুরুতে বন্দুক হাতে দেখেছিলাম, যে একসময় নিজেকেও গুলি করে। সেই ছিল মিরালের স্বামী ও ছেলের হত্যাকারী। অতীতের কথা চিন্তা করে সে যখন ছবি দুটোকে সাজিয়ে রাখতে যায়, তখনই তার পিছনে তার ছেলে এক শয়তানের রূপ ধরে এসে বলে, তুমি তোমার প্রতিশ্রুতি রাখোনি। সঙ্গে সঙ্গে হীরা ও মেহমত, মানে যাকে জীবন্ত কবর দেওয়ার কথা ছিল, তারা ভয়ঙ্কর রূপ ধরে এসে তাকে ভয় দেখিয়ে মনে করিয়ে দেয় যে সে এখনও মেহমতকে জীবন্ত কবর দেয়নি। পর মুহূর্তে সব কিছু অদৃশ্য হয়ে যায়। এই প্রসঙ্গে বলে রাখি, মিরাল কেন তখনও পর্যন্ত চুক্তি অনুযায়ী মেহমতকে জ্যান্ত কবর দেয়নি তা আমরা কাহিনীর মাঝেই জানতে পারব। যাই হোক, এরপর আমরা কেমাল ও আরজুকে দেখি, যেখানে তারা একটা গ্লাস থেকে অন্য গ্লাসে রক্ত ট্রান্সফার করছিল, খুব সাবধানে, যাতে তা ছড়িয়ে না পড়ে। ট্রান্সফার করার সময় কেমাল তার ছোট্ট মেয়ে রুয়াকে দেখতে যায়। সে তখন স্নান করছিল। কেমাল যখন সেখানে পৌঁছায়, সে দেখে তার মা রুয়াকে হত্যা করে বাথটবে শুইয়ে রেখেছে। রুয়ার পোশাক রক্তে ভেজা, আর তার মা একই কথা বলে চলেছে যে এটা কার রক্ত কেউ জানে না। ছেলে, তুমি কাজটা ঠিক করনি, তুমি আমাকেও মেরে ফেলো। অপরদিকে তখন সেই দৃশ্য দেখে কেমাল ভয় পেয়ে যায়। মার কথায় কান না দিয়ে সে তখন রুয়াকে কোলে করে জাগানোর চেষ্টা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে কেমালের পিঠের পিছন থেকে রুয়া রক্তে ভেজা পোশাকে সেখানে এসে দাঁড়ায় ও বাবা বলে ডেকে ওঠে। কেমাল সেদিকে চাইলে দেখে যাকে সে এতক্ষণ কোলে ধরে রেখেছে সেটা ছিল সেই ছেলে যাকে মিরালের জীবন্ত কবর দেওয়ার কথা ছিল, মানে ছেলেটি হলো মেহমত। সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যখনই কেমাল চিৎকার করে ওঠে, তখনই আমরা দেখি সে ঘুম থেকে জেগে উঠেছে। আসলে এই সবই ছিল কেমালের একটা দুঃস্বপ্ন। এরপর রাতে যখন দুই বোন নিজেদের বিছানায় শুয়েছিল, তখন সেরাপ রুয়াকে বলে, আমি মিরালকে মোটেও পছন্দ করি না, তার মুখের হাসি নকল বলে আমার মনে হয়। কিন্তু রুয়া বলে, আমার তো মিরাল আন্টিকে বেশ ভালো লাগে। তবুও সেরাপ রুয়াকে ওই মহিলার থেকে, মানে মিরালের থেকে দূরে থাকতে বলে। এরপর তারা দুজনেই ঘুমাতে যাবে। ঠিক সেই সময় সেরাপ অদ্ভুত কণ্ঠে ফিসফিস করে তার বোন রুয়াকে ডাকতে থাকে। রুয়া ধীরে ধীরে নিজের বিছানা থেকে নেমে দিদির বিছানার কাছে পৌঁছে যখনই চাদরটা সরায়, তখনই রুয়া দেখতে পায় সেরাপ কানে হেডফোন দিয়ে গান শুনছে। রুয়া চমকে যায়, তাহলে কে তার নাম ধরে ডাকলো? এরপর সেরাপ রুয়াকে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তে বলে। অপরদিকে আমরা ওরহানকে দেখি, সে তখন জুলমত রিচুয়াল সম্পর্কে জানার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে তার সামনে হীরা শয়তানের এক ভয়ঙ্কর রূপ ধরে এসে তাকে ভয় দেখাতে থাকে। ওরহান তখন জুলমত রিচুয়ালের কিছু দৃশ্য দেখতে পায়, যেখানে সে মেহমতকেও দেখতে পায়। আসলে একটা জিন সবসময় ওরহানের উপরে নজর রাখছিল, আর সেই ভয়ানক জিন ওরহানকে সাবধান করে দিয়ে বলে, তুমি যদি নিজেকে এসবের মধ্যে জড়াও তাহলে তুমি কোনোদিনই নিজেকে এর থেকে বের করতে পারবে না। কারণ ওরহান তখন ততটাও শক্তিশালী ছিল না। তবুও ওরহান সেই জিনকে ওখান থেকে বিতাড়িত করতে সক্ষম হয়। আর আমরা এখানে এটাও জানতে পারি, সেই রিচুয়ালটা যদি তখনও সম্পন্ন না করা হয়ে থাকে তাহলে তার পরিণাম খুবই ভয়ানক হতে চলেছে। আরও অনেক নিরপরাধ মানুষ এই অভিশাপের কবলে পড়বে। তাই ওরহান চেষ্টা করছিল কি উপায়ে সেই অভিশাপকে আটকাতে পারে। পরদিন ভোর হলে আরজু যখন রুয়াকে ঔষধ খাওয়াতে আসে, তখন রুয়া তার মাকে বলে, তোমাকে আমার কিছু বলার আছে। তখনই সে তার মায়ের কানে কানে বলে, আমি কি অন্য ঘরে ঘুমাতে পারি? আমি একা থাকতে চাই। আরজু বলে, কেন? রুয়া বলে, আমি একই ঘরে থাকতে চাই না। তখন আরজু বলে, ঠিক আছে, আমি তোমার দিদির সঙ্গে কথা বলবো। অপরদিকে তখন কেমাল বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে নিজেই কথা বলছিল। সে কোনো একটা বিষয় উদ্বিগ্ন ছিল। সে চাইছিল সমস্যার সমাধান খুঁজতে।
হয়তো সে অতীতে এমন কোনো কাজ করেছে যার প্রভাব তার মস্তিষ্কে চাপ সৃষ্টি করছে। এরপর আমরা দেখতে পাই একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে একজন মাফিয়াকে, যে ছোট্ট ছোট্ট অনাথ বাচ্চাদেরকে বন্দি বানিয়ে তাদেরকে দিয়ে ভিক্ষা করাতো। সেই মাফিয়ার নাম ছিল কাজিম। কাজিম তার সহকর্মী সামিতের সঙ্গে কথা বলার সময় আমরা জানতে পারি মেহমতও ছিল সেই অনাথ বাচ্চাদের মধ্যে একজন। সেই রাতে মিরাল যখন মেহমতকে জীবন্ত কবর দিতে যাচ্ছিল, ঠিক সেই সময় সেখানে কাজিম ও তার সহকর্মী সামিত মিলে এসে মেহমতকে উদ্ধার করে নিয়ে যায়। ও মিরালকে বলে, এই বাচ্চা আমাদের আয়ের উৎস, তাই এর যদি কিছু হয় তাহলে আমি তোমাকেই কবর দেব। তুমি একটা পাগল মহিলা। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি ওই রিচুয়াল তখনও সম্পূর্ণ হয়নি। আর এরপর আমরা এটাও জানতে পারি তারা শুধু মিরালকেই যে চিনত এমনটা নয়, তারা আরজুর স্বামী কেমালকেও চিনত। সেই কারণে কাজিম তার সহকর্মী সামিতকে বলে, তুমি মিরালের উপর নজর রাখো। কিন্তু সে কেন এই কথা বলে তার কারণ আমরা খুব শীঘ্রই জানতে পারব। এদিকে তখন কেমাল রুয়ার জন্য দুটো পুতুল কিনে আনে। পুতুল দিয়ে কেমাল বলে, একটি হলো রুয়া আর অপর পুতুলটি হলো মেহমত। এই পুতুল দুটোকে কখনো আলাদা করো না, তাদের সর্বদা একসাথে রেখো। এই কথা বলে কেমাল চলে যায়। অল্পক্ষণ পরে মিরাল রুয়ার ঘরে এলে সে মিরালকে গত রাতের ঘটনার কথা বলে, কারণ এখন রুয়া আর মিরাল দুজনেই ভালো বন্ধু হয়ে উঠেছে। সব কথা শুনে মিরাল বলে, নিশ্চয়ই তোমার দিদি রসিকতা করেছে, কারণ বড়রা ছোটদেরকে বেশি ভালোবাসে, তাই তোমার দিদি ঈর্ষান্বিত হয়ে এমনটা করেছে। আসলে তোমার দিদিও তোমাকে অনেক ভালোবাসে। তখন রুয়া বলে, আমি অসুস্থ, তাই আমার দিদি আমাকে ভালোবাসে না, সে তোমাকেও ভালোবাসে না, কিন্তু আমি তোমাকে খুবই ভালোবাসি আন্টি। সেই কথা শুনে মিরাল রুয়াকে বুকে জড়িয়ে ধরে। সেদিন রাতে আবারও যখন মিরাল লালেকে খাবার খাওয়াতে যায়, তখন লালে মিরালকে বলে সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। উত্তরে মিরাল বলে, কে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে? লালে বলে, আমার স্বামী। সে বলেছিল আমাকে ছেড়ে কখনো যাবে না, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। এখন সে জাহান্নুমে জ্বলছে, তাই কাউকে কোনো কথা দিলে তার প্রতিশ্রুতি রাখতে হবে। প্রতিশ্রুতি না রাখা খুবই খারাপ। এই কথা বলে লালে খাওয়ার চামচটা ইচ্ছা করে নিচে ফেলে দেয়। এরপর মিরাল যখনই সেই চামচটি তুলে নেয়, তখনই হঠাৎ লালের শরীরে সেই ভয়ঙ্কর জিনের আবির্ভাব ঘটে। সে আবারও মিরালকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। সেই কাণ্ড দেখে মিরাল প্রচণ্ড ভয় পেয়ে যায়। পর মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সেই দিন রাতে যখন সেরাপ ও রুয়া দুজনেই নিজেদের বিছানায় ঘুমিয়েছিল, তখন হঠাৎ সেরাপ ঘুমের মাঝে তার বোন রুয়ার ডাক শুনতে পায়। সে বারবার দিদিকে ডেকে বলছিল, আমার কাছে এসো আপু, আমি খুব ভয় পাচ্ছি। সেই কথা শুনে সেরাপ রেগে বলে, তুমি একা ঘুমাতে চেয়েছিলে, এখন বিছানায় যাও। রুয়া আবারও বলে, আমি কি তোমার কাছে আসতে পারি? তখন সেরাপ রাগে ফেটে পড়ে পিছনে ঘুরে তাকায় ও দেখে রুয়া রক্তে ভেজা পোশাকে ভয়ঙ্কর দৃষ্টিতে তারই দিকে চেয়ে আছে। সেরাপ প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। আমরা তখন দেখি ওটা সেরাফের একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু সেরাপ তখনও তার বোনের ডাক শুনতে পাচ্ছিল পাশের একটা ঘর থেকে। সেরাপ ভয়ে ভয়ে সেই ঘরের দিকে এগিয়ে যায় ও সে দেখতে পায় ঘরের একটা কোণে বসে রুয়া ভয়ে দিদিকে ডাকছে। এমন সময় ঘরের দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায় ও রুয়া ক্রমশ আকারে বড় হয়ে তার দিদির দিকে এগোতে থাকে। সেই দৃশ্য দেখতেই সেরাপের ঘুম ভেঙে যায়। এর মানে সে তার স্বপ্নের মধ্যে আরও একটা স্বপ্ন দেখছিল। তখনই সেরাপ দেখতে পায় ঘরের দরজা খুলে তার বোন রুয়া প্রবেশ করছে। সে একসময় দিদির কাছে এসে তাকে জড়িয়ে ধরে। অপরদিকে তখন মিরালের স্বপ্নে জিন হীরা ও লালের ভয়ঙ্কর রূপ ধরে ভয় দেখায়। মিরালের ঘুম ভেঙে যায়। সে ঘরের বাইরে তার মৃত ছেলে হাসানের কণ্ঠস্বর শুনতে পায়। ছেলেটি বলছিল, আমাকে তারা ছাড়বে না, তোমার প্রতিশ্রুতি রাখো মা, তাকে কবর দাও, সে ইতিমধ্যেই অসুস্থ। মিরাল বলে, তোমাকে তার জন্য চিন্তা করতে হবে না। এই কথা বলে ঘরের বাইরে আসলে মিরাল বাচ্চার চিৎকারের শব্দ শুনতে পায়। তখনই কোনো এক বাচ্চা মিরালের কাঁধে হাত রাখে। সে ভয়ে চমকে ওঠে। পিছনে তাকালে মিরাল কাউকেই সেখানে দেখতে পায় না, কিন্তু এই ঘটনা আরও কয়েকবার তার সঙ্গে ঘটতে থাকে। তখনই তার চোখের সামনে ছেলে হাসানের ভয়ঙ্কর রূপ প্রকট হয়। সে বলে, মা, তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, দেখো চেয়ে।
মিরাল মেঝের দিকে চাইলেই দেখে তার পায়ের কাছে মেহমত নামের সেই বাচ্চাটি শুয়ে আছে। পর মুহূর্তেই সবকিছু অদৃশ্য হয়। এদিকে তখন কেমাল তার মায়ের ঘরে পৌঁছিয়ে মাকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর বলে, তুমি কি রুয়ার জন্য তোমার জীবন দেবে? রুয়াকে বাঁচাতে হলে তোমাকে মরতে হবে মা। সেই কথা শুনে তার মা বলে, আমাকে মেরে ফেলো আর মেহমতকেও মেরে ফেলো। উত্তরে কেমাল বলে, তুমি কিভাবে মেহমতকে চিনলে? তার মা বলে, মেহমত আমার কাছে আসা যাওয়া করে। তোমাকে এখন পাগল হতে হবে ছেলে। কেমাল তখন ব্যাগ থেকে একটা রক্তের পাইপ বের করে তার মায়ের মুখে শক্ত করে পেঁচিয়ে দিতে থাকে। সেই সময় কেমালকে দেখে বোঝা যাচ্ছিল সে কোনো জিন দ্বারা বশীভূত হয়ে আছে। রক্তের পাইপ পেঁচানো হলে কেমাল বলে, মা তুমি প্রস্তুত? এরপর সে তার মাকে সঙ্গে করে সিঁড়ি ভেঙে দোতলায় পৌঁছে যায়। তারপর কেমাল হঠাৎ তার মাকে পিছন থেকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। তখনই আমরা দেখতে পাই কেমাল চমকে ঘুম থেকে জেগে ওঠে। আসলে এটা একটা দুঃস্বপ্ন ছিল। কেমাল ছুটে চলে যায় তার মাকে দেখতে। মায়ের ঘরে পৌঁছালে সে দেখে মা নিশ্চিন্তে তার বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। কেমাল নিজের বিছানায় ফিরে এসে শুয়ে পড়ে। অল্পক্ষণ পরেই লালে কেমালের নাম ধরে ডেকে ওঠে। কেমাল আবারও ছুটে চলে যায় তার মার ঘরে, কিন্তু এবারে তার মা বিছানায় শুয়ে নেই। কেমাল উদ্ভ্রান্তের মতন তার মাকে খুঁজতে থাকে। অপরদিকে তখন কেমালের মা লালে একা একাই সেই সিঁড়ি ভেঙে দোতলায় উঠে পড়েছে ও সিঁড়ি থেকে লাফিয়ে পড়েছে, যেমনটা কিছুক্ষণ আগেই কেমাল তার স্বপ্নে দেখেছিল। সিঁড়ি থেকে পড়তেই লালে মারা যায়। এই ঘটনা কেমালের চোখের সামনেই ঘটে, যা দেখে কেমাল কান্নায় ভেঙে পড়ে। এরপর 2018 সালের 23শে মার্চ শুক্রবারের দৃশ্যকে দেখি, যেখানে আরজু রুয়াকে বোঝাচ্ছে তোমার দাদির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তোমার বাবা তাকে হাসপাতালে নিয়ে গেছে ভর্তি করাতে। আসলে আরজু লালের মৃত্যু সংবাদ তার রুয়ার কাছে লুকাতে অমনটা বলেছিল। রুয়া বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদি আমাকে খুব ভালোবাসত। তিনি বলতেন, তুমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ। সে সব সময় আমার সঙ্গে খেলতো, কিন্তু আমি অসুস্থ হওয়ার পর সে আমাকে ভালোবাসেনি। সে বলেছে, চলে যাও, ফিরে এসো না, তোমার বাবা তোমাকে অন্য কিছুতে পরিণত করে ফেলেছে। আমি তার নাতনি নই। সে কেন এমন বলতো মা? উত্তরে আরজু চুপ করে থাকে। রাতে কেমাল যখন গাড়ি চালিয়ে নিজের বাড়ির সামনে আসে, তখন হঠাৎ কেমালকে চমকে দিয়ে গাড়িতে চড়ে বসে সেই মাফিয়া কাজিম। আসলে অনেক দিন ধরেই কোনো একটা বিষয় কাজিম কেমালকে ব্ল্যাকমেল করে আসছিল। তাই কেমাল বলে, ডাক্তার তুমি পালাচ্ছ কেন? উত্তরে কেমাল বলে, তুমি এই জায়গাটা কিভাবে খুঁজে পেলে? তুমি যা চেয়েছিলে তাই পেয়েছো, তাহলে আমার পিছনে কেন পড়ে আছো কাজিম? তুমি আর কি চাও? কাজিম বলে, আপনি 2 মিলিয়ন দেবেন। কেমাল বলে, তোমাকে দেওয়ার মতন আমার আর কিছুই অবশিষ্ট নেই। এই কথা শুনে কাজিম কেমালকে ধমক দিয়ে বলে, তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি সব কথা পুলিশকে বলে দেবো, যা তোমার জন্য ভালো হবে না। এরপর রাতে কেমাল ডিনার করার সময় দেখতে পায় সেরাফ খাবার ফেলে রেখে মোবাইল ঘাঁটছে। তাই সে বলে, সেরাফ ফোনটা নামিয়ে রাখো। কিন্তু সেরাফ ফোন না রেখে বলে, দেখতে পাচ্ছ না আমি কারোর সাথে চ্যাট করছি? তখন কেমাল রাগে ফেটে পড়ে টেবিল চাপড়িয়ে বলে, আমি যদি বলি ফোন নামিয়ে রাখো, তুমি নামিয়ে রাখবে, বুঝলে? এই কথা বলে সে সেরাফের হাতের ফোনটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, খেতে না চাইলে রুমে যাও, সারাদিন তুমি ফোনে থাকো, চ্যাট করো। উত্তরে সেরাফ বলে, এই জঘন্য জায়গায় তোমাদের আমাকে আনা উচিত হয়নি। আমার এখানে কোনো বন্ধু নেই, তাই আমাকে সারাদিন ফোন নিয়েই থাকতে হয়, সেই আমার সঙ্গী। আমি অদ্ভুত দুঃস্বপ্ন দেখতে থাকি এই বাড়িতে। রুয়া গতকাল আমার কাছে এসেছিল, বলেছিল, দিদি আমি খুব ভয় পাচ্ছি, আমি কি তোমার সাথে ঘুমাতে পারি? সকালে দেখি সে চলে গেছে। আমি যখন তাকে বলি, তুমি কেন চলে গেলে, তখন সে বলে সে কখনো আসেইনি। সেই কথা শুনে আরজু ধমক দিয়ে সেরাফকে থামিয়ে দেয় ও বলে, তুমি এখন তোমার বোনকে দেখে ভয় পাচ্ছ? তখন সেরাফ বলে, আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তা তোমরা কখনো চিন্তা করে দেখেছো? যা খুশি তাই করো। এই কথা বলে সে নিজের রুমে চলে যায়। তখন রুয়া তার বাবাকে বলে, আমি গতকাল রাতে আপুর কাছে যাইনি, সে মিথ্যা বলছে। সেই কথা শুনে কেমাল বেশ অবাক হয়ে যায়, কারণ সেরাফ তো কখনো তাদেরকে মিথ্যা কথা বলে না। এরপর আমরা মিরালকে দেখি, যে তখন নিজের রুমে বসে জুলমাত রিচুয়ালের সময় বলা হীরার কথাগুলোকে মনে করছিল। অন্যদিকে আমরা তখন কাজিমের সহকর্মী সামেদকে দেখি, যে রিজা নামে একটি বাচ্চাকে বকাবকি করছিল। সে বলে, আজ তোর ইনকাম এত কম হয়েছে, কোথাও খরচ করেছিস নাকি সরিয়ে নিয়েছিস? ছেলেটি বলে, বাইরে খুব ঠান্ডা,
রাস্তায় কেউ ছিল না। তখন সামেত বলে, এটা তোমার খাবার জন্য যথেষ্ট নয়। আমি যদি আজ তোমাকে কোনো শাস্তি না দিই, কাল তাহলে অন্যরাও তাই করবে। এই কথা বলে সামেত একটা লোহার রড দিয়ে রিজার হাতে প্রহার করতে যায়। ঠিক সেই মুহূর্তে মেহমত জিনগ্রস্ত অবস্থায় সেখানে চলে আসে। ও লোহার রড চেপে ধরে তা সামেতের পেটে বিধিয়ে দেয় ও বলে, চাচা, আপনি সেদিন আমাকে বাঁচালেন কেন? এরই মধ্যে সামেত মারা যায়। এদিকে তখন রুয়া নিজের ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ তার দাদি ডেকে উঠে বলে, আমি মরে গেছি, তুমি কি তা জানো? রুয়ার ঘুম ভেঙে যায়। সে জেগে উঠে দেখে তার দাদি কবরের মাটি হাতে তাকে ভয় দেখাচ্ছে। সে বলছে, আমি হাসপাতালে নেই, আমি কবরে আছি। তখনই আমরা দেখতে পাই জানালার বাইরে রুয়ার বাবা, মা ও দিদি ভয়ঙ্কর রূপ ধরে দাঁড়িয়ে আছে। দাদি একই কথা বলে চলেছে, কবরে কোনো আওয়াজ শোনা যায় না। এই কথা বলতে বলতে সে একসময় রুয়ার পা টেনে ধরে। রুয়া ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাড়ির সকলেই ছুটে আসে। তখনই সবকিছু অদৃশ্য হয়ে যায়। রুয়া তার মাকে বলে, দাদি কি হাসপাতাল থেকে ফিরে এসেছে? সেই কথা শুনে আরজু বলে, না, উনি এখনো কিছুদিন ওখানেই থাকবেন। তখন রুয়া বলে, দাদি কিছুক্ষণ আগেই আমার ঘরে এসেছিল, সে আমাকে বলেছে সে মারা গেছে। সেই কথা শুনে আরজু বলে, তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছ। আজ রাতটা তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একই সঙ্গে ঘুমাবো। উত্তরে রুয়া বলে, আমি আজ রাতে মিলাল আন্টির সাথে ঘুমাতে চাই। আরজু বলে, বেশ, তাই করো। এরপর কেমাল রুমে ফিরে আসলে তার মার কথা চিন্তা করতে থাকে। একসময় সে বাড়ির বেসমেন্টে চলে যায়, যেখানে তার মায়ের মৃত্যু হয়েছিল। সেখানে পৌঁছালে সে রুয়ার কণ্ঠস্বর শুনতে পায়। এরপর সে দেখে ভাঙা চেয়ারে রুয়া মেহমতের পাশে বসে আছে, আর মেহমতের শরীর থেকে পাইপের মাধ্যমে রক্ত প্রবাহিত হয়ে রুয়ার শরীরে যাচ্ছে। তাদের সামনের চেয়ারে বসে আছে স্ত্রী আরজু ও বড় মেয়ে সেরাফ। তাদের মুখে হাসি। তারা চেয়ে আছে কেমালের দিকে। কেমাল চিৎকার করে বলে ওঠে, আমার আর কোনো উপায় ছিল না, আমার দিকে তোমরা এইভাবে তাকিও না, বলো আমার কি করা উচিত ছিল। কেউ কোনো উত্তর দেয় না। দেখে মনে হয় ওরা চারজনেই যেন জিনগ্রস্ত হয়ে পড়েছে। এরপর চারজনেই একসাথে একই কথা বলতে শুরু করে, একজন মরবে, একজন বাঁচবে, একজন মরবে, একজন বাঁচবে। সঙ্গে সঙ্গে সেখানে হীরার ভয়ঙ্কর রূপ এসে ভয় দেখাতে থাকে। আমরা দেখি সেই মুহূর্তে কেমাল ঘুম থেকে জেগে ওঠে। তখন কেমাল ঠিক করে সে তার নিজের মধ্যে লুকিয়ে রাখা সকল গোপন কথাগুলোকে শেয়ার করবে তার স্ত্রীর কাছে। সে তাই করে। সব কথা শুনে স্ত্রী আরজু অবাক হয়ে যায়। তখন রুয়া তাদের রুমে আসে, আর আমরা দেখি আরজু, রুয়া, লালে, মেহমত ও সেরাপ প্রত্যেকে ভয়ঙ্কর রূপ ধরে কেমালকে ভয় দেখিয়ে মনে করিয়ে দেয় তার ভুলগুলোকে। আসলে এই সবই ছিল কেমালের মনের ভুল, আদৌ সেখানে কিছুই ঘটেনি। পাশের ঘরে তখন মিরাল কাজিমের সঙ্গে ফোনে কথা বলছিল। তখন আমরা জানতে পারি মিরাল কাজিমের দুঃসম্পর্কের আত্মীয়, আর আজ রাতেই সে মিরালের সঙ্গে দেখা করতে চায়, তাই সে ওখানেই আসছিল। আসলে কাজিম জানতো মিরাল কি করেছিল। সেই সূত্রেই আমরা জানতে পারি মিরাল কোনো উদ্দেশ্য নিয়ে সেই বাড়িতে কাজ করতে এসেছিল। যখন মিরাল তার প্রতিশ্রুতি অনুযায়ী মেহমতকে জীবন্ত কবর দিতে ব্যর্থ হয়, তখন সে হীরা কালা জাদুকরের সঙ্গে আবারও দেখা করে বলে, তারা আমার কাছ থেকে শিশুটিকে নিয়ে গেছে। হীরা বলে, আমি জানি, জিনেরা আমাকে বলেছে, আমি পূর্বেই বলেছিলাম এর ফল ভালো হবে না, জিনেরা তোমাকে ছেড়ে দেবে না। মিরাল বলে, আমার ভয় করছে। তখন জিনেরা হীরাকে জানিয়ে দেয় যে মেহমত মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। যে হত্যা করেছে তার একটি মেয়ে রয়েছে। হীরা বলে, তুমি তাকে খুঁজে বার করো ও ওই মেয়েটিকে জীবন্ত কবর দাও, কারণ মেয়েটির শরীরে মেহমতের রক্ত আছে। তোমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি করো। তুমি যদি তা না করো তাহলে জিন তোমাকে আরও কষ্ট দেবে। মনে রেখো, আমি তোমাকে যে তাবিজ বা সিল দিয়েছি সেই সিল তোমাকে ইশারাতে বুঝিয়ে দেবে কখন তোমাকে কি করতে হবে। এরপর মিরাল কাজিমকে টাকা দিয়ে রুয়ার সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করে তাদের বাড়িতে কাজ করতে আসে। এই সব কথা চিন্তা করার সময় আবারও হীরা ভয়ঙ্কর রূপ ধরে মিরালকে ভয় দেখায়। তখন মিরাল ড্রয়ার খুলে সেই জুলমতের সিলটাকে দেখতে থাকে। ঠিক সেই মুহূর্তে তাবিজে থাকা কঙ্কালের মাথাটা মিরালের নাম ধরে ডেকে ওঠে ও ইশারা করে। মিরাল বুঝে যায় তাকে কি করতে হবে। অপরদিকে তখন কাজিম মিরালের বাড়ির দিকেই আসছিল। তখন তার পথ আটকে দাঁড়ায় তারই আন্ডারে থাকা অনাথ বাচ্চাগুলো। তাদেরকে দেখে মনে হচ্ছিল প্রত্যেকেই জিনগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। একসময় তারা কাজিমকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। সেই কারণে কাজিম আহত হয়, আর যখনই সে গাড়িতে চেপে পালাতে যায় তখন মেহমতের রূপ ধরে জিন চলে আসে
ও কাজিমকে মেরে ফেলে। এদিকে তখন কেমাল ক্রমশ পাগল হয়ে যাচ্ছিল। সে জলে রক্ত দেখতে পায়, এমনকি মেঝেতে রক্তের ফোঁটা দেখতে পায়। তখন সে তার মায়ের ঘরে গিয়ে ক্ষমা চাইতে থাকে, কারণ সে যা করেছিল তা ঠিক ছিল না। সে অনুশোচনায় ভুগতে থাকে যে যদি সে একজন ভালো ছেলে হতে পারত। তখন সে মায়ের বিছানার নিচ থেকে মাথার চুলের এক অংশ খুঁজে পায়। তখনই তার সামনে রুয়া ও মেহমত আসে, যারা পাইপের দ্বারা রক্ত বিনিময় করছিল। তারা একসময় বেসমেন্টে চলে যায়। কেমাল তাদের দুজনকে অনুসরণ করে। বেসমেন্টে পৌঁছালে সে দেওয়ালে অসংখ্য কাগজকে দেখতে পায়, যার মধ্যে জুলমত রিচুয়ালের নকশা আঁকা ছিল। তখন কেমাল দেখে পাশের ঘরে তার পুরো পরিবার বসে একটা ভিডিও টেপ দেখছে, যেখানে কেমাল তার অপরাধ স্বীকার করছিল। পর্দায় আমরা দেখতে পাই মিরাল যখন মেহমতকে জীবন্ত কবর দিতে যাচ্ছিল, তখন সেখানে কাজিম ও তার সহকর্মী সামেদ ছাড়াও কেমাল সেখানে উপস্থিত ছিল। কাজিম তখন মেহমতকে প্রাণে বাঁচিয়ে নিলেও পরবর্তী সময় তারা মেহমতকে কেমালের কাছে বিক্রি করে দিয়েছিল। তখনই আমরা জানতে পারি রুয়া অ্যানিমিয়ার পেশেন্ট, যে কারণে তার শরীরে ব্লাড সেল কমে যায়। তাকে নিয়মিত ব্লাড দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। তখন কেমাল তাজা রক্তের খোঁজ করতে থাকে, কিন্তু ইদানিং এটা খুবই কঠিন হয়ে পড়েছিল। তখন কেমাল কাজিমের গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করে একটা চুক্তি করে যে অর্থের বিনিময়ে সে অনাথ শিশুদের মধ্যে থেকে মেহমতকে কিনে নেবে, কারণ তার রক্তের গ্রুপ রুয়ার রক্তের গ্রুপের সঙ্গে ম্যাচ করেছিল। তাই কেমাল অনৈতিকভাবে মেহমতের মতন বাচ্চা ছেলের শরীর থেকে রক্ত বের করে রুয়ার শরীরে দিতে থাকে। কিন্তু সে তার মেয়েকে বাঁচানোর জন্য ভুলবশত মেহমতের শরীর থেকে বেশি রক্ত নিয়ে নেয়। তখন মেহমতের মৃত্যু হয়ে যায়। কিন্তু কিছুদিন পূর্বেই মিরাল মেহমতকে দিয়ে জুলমতের মতন ভয়ঙ্কর রিচুয়াল করিয়েছিল, যে কারণে তার শরীরের রক্তে জিন মিশেছিল, আর সেই রক্তই রুয়ার শরীরে প্রবেশ করে গিয়েছিল। এই কারণে রুয়ার দাদি বলতো, তুমি আমার নাতনি নও, তুমি অন্য কেউ, তোমার বাবা তোমাকে অন্য কিছু বানিয়ে দিয়েছে। আর সেই সময় থেকেই কেমালের পুরো পরিবারে কালাজাদুর প্রভাব পড়ে। সেই কারণেই তারা জিন দ্বারা ভয়ঙ্কর সব স্বপ্ন দেখছিল। এরপরেই আমরা দেখতে পাই সেই ঘরে কেউ নেই, বরং কেমাল সেখানে একলা বসেছিল। আসলে কেমাল পাগল হয়ে গিয়ে এইসব চিন্তা করছিল। দোতলায় তখন জিন রুয়ার রূপ ধরে আরজুর সামনে বসে বলছিল, আজ রাতেই রুয়া মারা যাবে। সেই কথা শুনে আরজু কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে তার পিছনে একটা কালো ছায়ামূর্তিকে দেখা যায়। সে অল্পক্ষণ পরেই ছুটে এসে আরজুকে আক্রমণ করে দেয়। আরজু মেঝেতে পড়ে কাতরাতে থাকে, তার শরীরের হাড়গুলো একে একে ভেঙে যায়। পরের দৃশ্যে আমরা ওরহানকে দেখতে পাই, যে তার বিশেষ ক্ষমতার দ্বারা সবকিছুই দেখতে পাচ্ছিল। এদিকে তখন আরজু জিনগ্রস্ত হয়ে তার বড় মেয়ে সেরাফের ঘরে চলে আসে, আর সে তার হাত মেয়ের মুখের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। সেরাফ কেঁপে উঠতেই আমরা দেখি সেও জিনগ্রস্ত হয়ে গেছে। এরপর মা আর মেয়ে দুজনেই মিরালের সামনে এসে দাঁড়ায় ও বলতে থাকে, আজ রাতেই রুয়া মারা যাবে, সময় এসে গেছে। এরপর মিরাল কিছু জিনিসপত্র নিয়ে রুয়ার ঘরের দিকে চলে যায়। অপরদিকে তখন ওরহান এদেরকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এরপর থেকেই কাহিনীর আসল রহস্য উদ্ঘাটন হতে থাকে। এদিকে আজ রাতেই মিরাল তার প্রতিশ্রুতি সম্পন্ন করতে রুয়াকে জীবন্ত কবর দেবে। সেই জন্য সে রুয়াকে বলে, আমরা একটা খেলা খেলব, যেখানে রুয়াকে সেই বস্তাটা নিজের মাথায় পড়তে হবে, যে বস্তায় জুলমতের সিল আঁকা ছিল। এই কথা বলে সে রুয়াকে সঙ্গে করে বাড়ির বাগানে পৌঁছে যায়, যেখানে সে কবর খুঁড়ে রেখেছিল। অপরদিকে তখন ওরহান তাদেরই দিকে আসছিল। একসময় সে বাড়ির সামনে পৌঁছালে জিন আবারও সাবধান করে দিয়ে বলে, আমি তোমাকে এই বিষয়ে নিজেকে জড়াতে বারণ করেছিলাম। বাড়ির দরজার দিকে তাকিও না, ওদিকে গেলেই তোমার মৃত্যু। ওরহান সেই কথায় কান না দিয়ে সোজা চলে যায় বাড়ির ভেতরে প্রবেশ করলে সে চারিপাশে দেখতে থাকে ও বলে, এখানে কি হচ্ছে? চারিপাশে এত অন্ধকার কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? তখনই জিনেরা বলে, নিচে এসো। ওরহান সেদিকে গেলে আমরা দেখি আরজু ও সেরাফ জিনগ্রস্ত অবস্থায় বসে আছে, কিন্তু ওরহান কাউকে সেখানে দেখতে পাচ্ছে না, কারণ সেই জায়গাটা তখন জুলমতের অন্ধকারে আবৃত ছিল। ওরহান শুধু অনুভব করতে পারে কেউ সেখানে আছে। সে বলে, তোমার নাম কি? তুমি কে? এত অন্ধকার কেন? আমার চোখ কেন আবৃত? তুমি কেন এদের শরীরে আছো? তখন সেরাফের শরীরে থাকা জিন বলে, আমি তোমাকে দূরে থাকতে বলেছি। উত্তরে ওরহান বলে, আমি খুঁজে বার করব কেন আমি এখানে আছি। ওরহান আবারও বলে, তোমার নাম কি? জিন বলে, আমি কে তা তোমার জেনে লাভ নেই, আমার থেকে দূরে থাকো।
তুমি অসহায় দুর্বল মানুষ, আমাকে প্রশ্ন করার অধিকার তোমার নেই। তখনই আরজুর শরীরে থাকা জিন হেসে বলে, তুমি কি জানো না তুমি কি করছো? তোমার এখানে আসার সাহস হলো কিভাবে? তুমি একটা অসহায় প্রাণী। ওরহান বলে, বেশ, আলো না আসা পর্যন্ত আমিও ছাড়ব না এই অন্ধকারকে। সেই কথা শুনে জিন হাসতে থাকে। সঙ্গে সঙ্গে ওরহান দুজনের গলা চেপে ধরে জোরে জোরে বলতে থাকে, আমার আল্লাহ তার আলো দিয়ে আমাদের জন্য পথ খুলে দেবেন। তখন সেই পথ আলোকিত হবে যা আমাকে শক্তি দেবে। উনি কখনোই আমাকে পরাজিত হতে দেবেন না। উনি আমাকে আপনাদের মতো নরকে ফেলবেন না। সঙ্গে সঙ্গে আমরা ওরহানকে জিনেদের জগতে দেখতে পাই, যেখানে ওরহান জিনেদের থেকে জানতে পারে মানুষেরা তাদের পাপ কাজ করা শুরু করে দিয়েছে। যেখানে একজন ব্যক্তি মিরালের ছেলে ও স্বামীকে এক টুকরো জমির জন্য হত্যা করেছে। কাজিম অনাথ বাচ্চাদের উপর অত্যাচার করেছে ও টাকার বিনিময়ে তাদেরই একজনকে বিক্রি করে দিয়েছে। আর মিরাল প্রতিশোধ নেওয়ার জন্য কালা জাদু করে একটি বাচ্চাকে বলি দিতে চেয়েছিল, কিন্তু সে তার প্রতিশ্রুতি সম্পন্ন করতে পারেনি, কারণ তখনই সেখানে কেমাল সেই সংকল্প করা ছেলেটির অপবিত্র রক্ত নিয়ে তার মেয়ের শরীরে দিয়ে দেয়। এই সকল কারণেই তাদের ওই অবস্থা হয়েছে। এইদিকে তখন মিরাল রুয়ার হাত পা বেঁধে মুখে বস্তা পরিয়ে জীবন্ত কবর দিচ্ছিল। অপরদিকে তখন সেই জিনগুলো ওরহানকে বলে, আমরা তাদের শরীর ততক্ষণ পর্যন্ত ছেড়ে দেব না যতক্ষণ না তারা প্রতিশ্রুতি সম্পন্ন করছে। সেই কথা শুনে ওরহান বলে, বাচ্চাটা কোনো ভুল করেনি, তোমাদের এটা করার কোনো অধিকার নেই। জিন বলে, তারা ওই বাচ্চাকে উৎসর্গ করে একজন অভিশপ্ত জাদুকরের সাথে চুক্তি করেছিল। সেই কথা শুনে ওরহান জিনের গলা চেপে ধরে বলে, আমি তোকে পাঠাবো নরকের গভীরতম অন্ধকার কারাগারে। তোমরা চাঁদকে অন্ধকার করতে পারবে না। জিন বলে, চলে যায় এখান থেকে, বাচ্চাটা আমাদের। ওরহান বলে, মালিক হলেন আল্লাহ, আমরা তার কাছ থেকে এসেছি, আমরা তার কাছেই যাব। সেই নিরপরাধের উপর তোদের কোনো অধিকার নেই। এই কথা বলে ওরহান চিৎকার করতে থাকে আর বলে, হে আল্লাহ, আপনার আলোয় আমাদের পথ আলোকিত করুন, আমাদেরকে অন্ধকারের হাতে তুলে দেবেন না। তখনই আকাশের কালো মেঘ কাটতে শুরু করে, উড়ে বেড়ায় চিল শকুন। ওরহানকে আমরা আবারও এই জগতে দেখি। সে তখন বলছে, এই লাশগুলোকে ছেড়ে দাও, এদের কোনো পাপ নেই। তখনই জিনের জগতে ওরহান তার সর্বশক্তি চিহ্ন জিনের সামনে তুলে ধরে। মুহূর্তের মধ্যে জিন আরজু ও সেরাপের শরীর ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে তারা তিনজন এই জগতে আবারও ফিরে আসে। অপরদিকে কবর দেওয়ার সময় মিরালের সামনে তার ছেলে হাসানের পবিত্র আত্মা দেখা দিয়ে বলে, মা, তোমাকে আর এই কাজ করার দরকার নেই। সেই কথা শুনে মিরাল রুয়াকে আর জীবন্ত কবর দেয় না, বরং রুয়াকে বলে, খেলা শেষ হয়েছে। অন্যদিকে তখন আমরা কেমালকে একলা বসে থাকতে দেখি। সে তখন সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল। তার সামনে হঠাৎ তার মা এসে বলে, আমার চুলের অংশটা ফিরিয়ে দে কেমাল। তখনই সে ওখানে রুয়াকেও দেখতে পায়। কাহিনীর শেষে আমরা একটা বিজ্ঞপ্তি দেখি, যেখানে লেখা ছিল, মিরাল, আরজু, সেরাপ এবং রুয়া এখনও একই বাড়িতে একসঙ্গে বসবাস করে। এটা জানা যায় যে রুয়ার কোনো অসুখ হয়নি। তার বাবা কেমাল চেষ্টা করেছিল তার মেয়েকে পরিবারের কাছে অসুস্থ দেখাতে। কেমাল এটা করেছিল তার মানসিক ব্যাধির কারণে। কেমাল পাগল হয়ে গেছে। 6 বছর ধরে তার চিকিৎসা চলছে। এই মুভি তৈরি করা হয়েছে মিরালের বর্ণনা অনুযায়ী। একেবারে মুভির শেষ দৃশ্যে আমরা আবারও ওরহানকে দেখতে পাই। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য